আমাদের কেমিস্ট্রির হচ্ছে যে মোটামুটি প্রায় প্রথম অধ্যায়টা শেষ হয়েছিল। তো এটা হচ্ছে সামারাইজ করে হচ্ছে যে দুইটা পার্টে ভাগ করবো হয়তো। তো আজকের প্রথম পার্টে সামারাইজে যেগুলো ছিল অবশ্যই নিজে যখন কাজ করবে চেষ্টা করবে আরও কিছু অ্যাড করে কাজ করার। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অধ্যায়টার বিভিন্ন প্রকার গ্লাভস নিয়ে আমরা প্রথমে একটা নোট করলাম। যেমন আমরা দেখেছি যে আমাদের জিটিএফ গ্লাভস আছে, ল্যাটেক্স, বিনাইল গ্লাভস, নিউপ্রিন গ্লাভস এবং প্রাকৃতিক রাবার ভিত্তিক যে গ্লাভসগুলো ওগুলা। তো এগুলার আমি মূলত টিচিন দিয়ে যেগুলো লিখেছি এটা হচ্ছে এগুলোর কাজ, মানে কি কাজ করে এটা। তো এই পার্টটা অতীব সহজ দেখতে পাচ্ছি। যদি একটু জুম করি সেই ক্ষেত্রে আমি এখানে একটা জিনিস লিখি না, সেটা হচ্ছে যে অ্যালার্জি সৃষ্টি করার ক্ষেত্রে বা বিরক্তিকর সৃষ্টি করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করব কোনটা ব্যবহার করব না এই জিনিসটা একটু অ্যাড করে লিখে দিস। যেমন আমরা কখন জিটিএস গ্লাভস ব্যবহার করব, যখন ছোটোখাটো জ্বলন্ত বস্তু নিয়ে আমরা কাজ করব তখন। আর ল্যাটেক্স গ্লাস মানে হচ্ছে যখন আমরা চামড়ার ক্ষয় বা জ্বরা সৃষ্টি করে এরকম পদার্থ যখন ব্যবহার করব তখন। এভাবে আমরা এখানে 5টা গ্লাভস আমি লিখেছি। তো এগুলোর হচ্ছে যে ব্যবহার, মানে কখন আমরা কোনটা ব্যবহার করব বিশেষ করে ওইটা এখানে দেওয়া হয়েছে। এরপর রয়েছে আমাদের গ্লাস সামগ্রী দ্রুতকরণে রাসায়নিক পদার্থ। আমরা কি রাসায়নিক হচ্ছে যে পদার্থ ব্যবহার করি আমরা গ্লাস সামগ্রী যে পরিষ্কার করার ক্ষেত্রে। সেখানে দেখো এখানে রয়েছে সোডিয়াম কার্বনেট, ডিটারজেন্ট ডেকেন 90, এরপর রয়েছে রাজ অম্ল। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে রাজ অম্ল নিচের কোনটি, বা রাজ অম্লের সঠিক অনুপাত নিচের কোনটি। সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণ সেটাই হচ্ছে রাজ অম্ল। আর যদি নির্দিষ্ট করে সংজ্ঞাটা দিয়ে থাকি তাহলে যে মিশ্রণে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1:3 অনুপাতে মিশ্রিত থাকে সেটাকে বলা হয় রাজ অম্ল। তার মানে রাজ অম্লের মধ্যে আমার নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুপাত হচ্ছে 1:3। পরীক্ষায় অনেক সময় তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আগে লেখো নাইট্রিক অ্যাসিডকে পরে লেখো তাহলে অনুপাতটা গিয়ে দাঁড়াবে 3:1। মানে পরীক্ষায় অর্থাৎ আমার কি লেখা এটা আছে কি না, হাইড্রোক্লোরিক অ্যাসিড অনুপাত নাইট্রিক অ্যাসিড যদি এটা হয় তাহলে অনুপাত হবে 3:1। ঠিক আছে, খেয়াল করতে হবে যে আমাকে আসলে কোনটা আগে দিয়েছে কোনটা পরে দিয়েছে। আমি এখানে এটাকে কি বলা হয় যে একটা কিভাবে কাজ করে সেটা একটু দেখিয়ে দিয়েছি। যেমন যে ক্রমিক অ্যাসিড যেটা ছিল যে সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে আমাদের ক্রমিক অ্যাসিড, যেটাকে আমরা বলে থাকি ক্রমিক অ্যাসিড কি, ক্রমিক অ্যাসিড হচ্ছে যে আমাদের সালফিউরিক অ্যাসিড এবং এটাকে বলে পটাশিয়াম ট্রাইক্রোমেটের যে মিশ্রণ সেটা। যেমন এখানে আমাদের এই যে দুইটার মিশ্রণের যে বিক্রিয়া এটা আমি দিয়ে দিয়েছি। আমাদের ক্রমিক অ্যাসিড মূলত কোনো নির্দিষ্ট বিক্রিয়ক বা বিকারক না বা কোনো পদার্থ না, এটা এই দুইটা পদার্থের মিশ্রণ করা একটা রূপ। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাবো ব্যালেন্স, বিভিন্ন প্রকার ব্যালেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন এখানে আমাদের বলেছে বর্তমানে ল্যাবরেটরিতে 3 ধরনের ব্যালেন্স ব্যবহার করা হয়। কি কি? একটা হচ্ছে ওই যে ফলভঙ্গি ব্যালেন্স পড়ছে ওটাই আর কি, মানে ভঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াল ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স। আমরা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করতেছি ডিজিটাল ব্যালেন্সটাই। তো এখানে আমাদের প্রথমে আলোচনা আসছে ভঙ্গি ব্যালেন্স। এটা কি? যে ব্যালেন্সের অক্ষীয় দ্বন্দ্বের, অক্ষীয় মানে এইভাবে আমরা ধান মাপতে বিশেষ করে এই জায়গাটা খুব ভালোভাবে দেখি, এইভাবে একটা দ্বন্দ্ব ঘোরে, এই 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 প্রান্তে কিছু একটা লাগানো থাকে, বিশেষ করে আমরা এটা কি বলে বাটখারা দিয়ে থাকি, আর এই পাল্লায় ওজন দিয়ে থাকি, আর মধ্যখানে থেকে একটা তীরের মতো এভাবে থাকে, এটা নির্দেশ করে যে এটা বরাবর হয়েছে এরকম আর কি। যে ব্যালেন্সের অক্ষীয় দ্বন্দ্বের বাম প্রান্তে 0 এবং ডান প্রান্তে 10 দাগান্বিত থাকে এবং প্রতি একক দাগান্বিত ঘরকে 10টি ক্ষুদ্র ক্ষুদ্র দাগে ভাগ করা হয়, সেই ব্যালেন্সকে ভঙ্গি ব্যালেন্স বলা হয়। মানে টোটালি আমার 0 থেকে বাম দিক থেকে শুরু হবে, 0 থেকে 10 পর্যন্ত যাবে। আবার এই যে আমি 0 থেকে 10 পর্যন্ত দিলাম, প্রতি একক ঘরকেও আমি 10টা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করতে পারবো। মানে এইভাবে 0, এরপরে 1, 2, 3, 4 এবার যেয়ে থাকবে। এই যে আমার 0 থেকে 1 পর্যন্ত একটা ভাগ না, এটাকে এইভাবে আমি 10 ভাগে ভাগ করব। এরকম যে ব্যালেন্সটা সেটাকে বলা হয় ভঙ্গি ব্যালেন্স।
তো বঙ্গি ব্যালেন্সের কিছু নির্দিষ্ট কতিপয় কিছু পার্ট রয়েছে, যেমন রাইডার কি, রাইডার ধ্রুবক কি, খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষার আমার আসে, শতভাগ পরীক্ষায় আসে এটা, যে রাইডার কি, রাইডার ধ্রুবক কি। রাইডার হলো নির্দিষ্ট জানাভরের একটি অতি সূক্ষ্ম ধাতব তারের বাঁকানো টুকরা। মানে তুমি হচ্ছে যে একটা সূক্ষ্ম ধাতব, এটা তুমি কি জানো, ভরটা জানো, এরকম একটা মানে জানা ভরের তুমি যে তারের অবশ্যই বাঁকানো হতে হবে। আমি রাইডারের ক্ষেত্রে অবশ্যই তারের বাঁকানো টুকরোটাই এটা, তুমি এটার ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে যে তুমি এটার ওজন আগে থেকে জানবা, যা ভীমের উপর দিয়ে চলাচল করে। কারণ যেহেতু বাঁকা করে রাখছো, এটা এইভাবে ঘুরবে, মানে আমার ওই যে পাল্লা যদি এদিকে বেশি হয়, এদিকে যদি বল যদি বেশি হয় তাহলে সে এদিকে মুভ করবে, যদি ওদিকে বেশি হয় তাহলে ওইদিকে মুভ করাবে, মানে ঘুরতে সাহায্য করবে, কারণ যেহেতু আমি তাকে বাঁকা করে দিয়েছি এই জন্য। কিন্তু এটার একটাই মূল, এটা রাইডার এই জন্যই কারণ এটার আমি হচ্ছে যে ভরটা জানি, আমি আগে থেকে ভরটা আসলে জানি। এরপর হচ্ছে আমাদের রাইডার ধ্রুবক। রাসায়নিক নিক্তির ভীমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে রাইডার বলে। মানে কি, আমি যদি এখানে রাইডার ধ্রুবকের একটা যদি এটা বলি, যেমন রাইডারের ভর ডিভাইডেড বাই রাইডার স্কেলের ভাগ সংখ্যা, মানে আমার রাইডারের ভর কত হয়েছে, আর যে রাইডার দিয়ে আমি এটার পরিমাপ করতেছি ওই রাইডারের মধ্যে কয়টা ভাগ আছে, মানে ভাগকে আমার 10টা, 100টা না 20টা, এরকম ডিপেন্ড করে আসলে সাধারণত আমাদের হচ্ছে যে আমরা রাইডার ধ্রুবকটা বের করি। মানে বলছে যে রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের প্রতি শতাংশে, মানে 101-এর মধ্যে 101-এর মধ্যে আমার ওজনের কীরকম পার্থক্য হচ্ছে সেটা। তো এটা সূত্রটাই অলওয়েজ কাজে দিবে। আর এখানে একটা কথা বলে রেখেছি যে ফলভঙ্গি ব্যালেন্সের মাঝখানে শূন্য দাগ এবং দুই পাশে 0 থেকে 50 অথবা 0 থেকে 100 দাগান্বিত থাকে, মানে আমার বরাবর এই মিডলে থাকবে 0 আর এদিকে 50 এদিকে 50 অথবা এদিকে 100 এদিকে 100, এরকম ভাগে ভাগ করা থাকে। ফলভঙ্গি ব্যালেন্সের বাম দিকে 0 দিয়ে শুরু করে ডানে 50 বা 100 থাকলে রাইডার ধ্রুবক হবে আমার 2 ইন্টু রাইডার ভর ডিভাইডেড বাই রাইডারের ভাগ সংখ্যা। তার মানে সূত্র আমার রাইডার ধ্রুবকের হচ্ছে দুইটা। কি কি, যদি কখন কোনটা ইউজ করব, যখন দেখব যে আমি রাইডার ধ্রুবক একদম এই বামে 0, এরপরে ডানে আস্তে আস্তে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে 100 পর্যন্ত গেছে অথবা 50 পর্যন্ত গেছে, তখন আমি সূত্র ব্যবহার করব এটা। কিন্তু আমি যখন দেখব যে আমার মাঝখানে 0, মানে এরকম মাঝখানে 0, এদিকে 50 এদিকে 50 অথবা এদিকে 100 এদিকে 100, তখন কিন্তু আমি সূত্র ব্যবহার করব এটা। ঠিক আছে, আশা করি এই পেজ আমি অবশ্যই পিকগুলো তুলে পাঠিয়ে দেবো। এটা নোট করে ফেলতে হবে, নোটগুলো আসলে শেষ হয়েছে কিনা এটা নিশ্চিত করতে হবে নিজেকেই, কারণ এটা থিওরি ভিত্তিক একটা অধ্যায়, এটা নোট করে কাজ করে ফেলাটা সর্বোত্তম বলে মনে করি। এরপরে দেখো আমরা নেক্সট পেজে যাই। এরপর রয়েছে আমাদের আয়তন মাফিক বিশ্লেষণ। যেমন আয়তন মাফিক বিশ্লেষণগুলো কী কী, এটা পরীক্ষা নিচের কোনটা আয়তন মাফিক বিশ্লেষণ এরকম আসতে পারে, যেমন বুলেট, পিপেট, মাফন সিলিন্ডার, আয়তনিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স। এরপর আমরা দেখব স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্প মূলত কি বলছে, যে জ্বালানি হিসেবে স্পিরিট বা ইথার ব্যবহৃত একটা অনুজ্জ্বল শিখা বলা যেতে পারে। বুনসেন বার্নারটা কি, বায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে প্রধানত দুই ধরনের আমরা এরকম উজ্জ্বল তো সেই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত অক্সিজেন সহ পূর্ণাঙ্গ জ্বালানি। যখন আমরা দেখব যে জারণ শিখা, মানে আমাদের শিখা সাধারণত দুই প্রকারের হয় আর কি, অনুজ্জ্বল বা জারণ শিখা, যেটা পর্যাপ্ত সেখানে অক্সিজেন থাকবে এবং সেটা পূর্ণাঙ্গ মানে পুরো জ্বালায় ফেলবে। অনুজ্জ্বল শিখা বা আমাদের জারণ শিখার ক্ষেত্রে দুইটি মণ্ডল বা জোন বিদ্যমান। কী কী, একটা হচ্ছে অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল, আর একটা হচ্ছে বহিস্থ, মানে একটা হচ্ছে ভিতরের দিকে, একটা হচ্ছে বাহিরের দিকে, দুইটার দুই রকম কালার শো করে। এখন কখন আমরা এরকম জারণ শিখা বা অনুজ্জ্বল শিখা ব্যবহার করব, বলতেছে অজৈব লবণের ক্ষারীয় মূলক শনাক্তকরণে। এরপর রয়েছে আমাদের উজ্জ্বল বা বিজারণ শিখা। পরীক্ষায় আমার এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এখানে ছোটো দুটা এই নেমোনিক দিয়ে রেখেছি, যে আমাদের বিউ মানে হচ্ছে বিজারণ উজ্জ্বল, মানে বিজারণ যেটা শিখা সেটা উজ্জ্বল শিখাও বটে, যেটা জানু মানে জারণ শিখায় অনুজ্জ্বল হয়, বিজারণ শিখায় উজ্জ্বল হয়, এটা মনে রাখতে হবে। তো আমাদের বিজারণ শিখা বলতে বোঝাচ্ছে অক্সিজেনের অভাবে পূর্ণাঙ্গ জ্বালানি হয় না, বায়ু বা অক্সিজেনের অভাবে পূর্ণাঙ্গ জ্বালানি হয় না, মানে পুরোটা জ্বলে না আর কি।
পানি পাতানোর সময় বুনসেন বার্নার ব্যবহার হয়ে থাকে, এটা ইউজে বলা যেতে পারে। অলরেডি মনে রাখা দুটো টেকনিক বলে দিলাম, সংক্ষেপে মনে রাখতে পারো। এরপর রয়েছে বিকারক বোতল সাধারণ বাদামি বর্ণের। বিকারক বোতল সাধারণ বাদামি বর্ণের হয়ে থাকে, সাধারণত হবে। এরপর দেখো হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড সিম্বলে জাস্ট আমি এটা দেখিয়ে যাব, অলসো ছবিটা পাঠিয়ে দেবো বটেই। এটা জাস্ট গুরুত্বপূর্ণ, কারণ তুমি নিজেও পড়তে পারবা। জাস্ট আমি হচ্ছে যেটার নোটটা খুব সুন্দর করে করিয়ে দিয়েছি, এটা যাতে তোমার পড়তে সুবিধা হয়। যেমন আমি একটা নিয়ে আলোচনা করি, যেমন কিভাবে লিখবে। প্রথমে লিখবে বিষাক্ত পদার্থ, এটার প্রতীক কী। এরপরে হচ্ছে যে এটা কঠিন, তরল, গ্যাস তিনটাই হতে পারে। আমার উদাহরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা এটা কথায় তুমি রাখবা বা ব্যবহারটা কী খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এক্সাম্পলগুলো গুরুত্বপূর্ণ। ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, তারপর লেড, মার্কারি, সায়ানাইড, লবণ, এটা হচ্ছে আমার বিষাক্ত পদার্থ এগুলা। এরপর এগুলা কি করে, এগুলো ত্বকে লাগলে অথবা খেলে মৃত্যু হতে পারে, তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে। মারাত্মক বিষাক্ত পদার্থ হচ্ছে আমাদের এটাকে বলে টিটি অর্থাৎ টাইটানিয়াস। একই বা ক্ষতিকর পদার্থ একই রকম। আমি দেখো প্রতীক লিখেছি, প্রতীক কী, এরপরে পদার্থগুলো কী কী, এরপর এটা ব্যবহার করার সময় কোন ধরনের গ্লাভস ব্যবহার করবো, মানে কী করবো আর কি, সচেতনতা কোথায় রাখবো বা কী ব্যবহার করবো এটা ব্যবহার করার সময়। একইভাবে এভাবে দেখো আমি উত্তেজক পদার্থ, এরপর হচ্ছে ধার্য পদার্থ, এরপর হচ্ছে যে জারক, এরপর হচ্ছে যে আমাদের বিস্ফোরক, পরিবেশের জন্য ক্ষতিকর, এইভাবে সবগুলো হচ্ছে যে আমরা, বা তেজস্ক্রিয় পদার্থকে টিফল বলে, এইভাবে আসলে এগুলো দেওয়া হয়েছে। তো চেষ্টা করতে হবে এগুলো নোট করা, তারপর হচ্ছে যে পড়া, যে অবশ্যই নোট করা এবং একই সাথে পড়ে ফেলা। তো এই ছিল আজকের মূলত কাজ। দেখতে পাচ্ছ আমার অবশ্যই কাজটা করতে বেশ কিছু সময় লেগেছে। একইভাবে এখানে স্বাস্থ্য ঝুঁকিটা রয়েছে। তো চেষ্টা যেটা করতে হবে যে হ্যাজার সিম্বল পর্যন্ত আজকের পাঠ মূলত, তো এই হ্যাজার সিম্বল পর্যন্ত কাজগুলো একদম সূক্ষ্মভাবে করে ফেলা, আর অবশ্যই এগুলো নোট করা, কারণ নোট না করলে তুমি প্রথম অধ্যায় সব হয়ে যাবে। মাথায় রাখবে প্রথম অধ্যায়ের পূর্ণাঙ্গ নোটটাই আমার এই কয়েকদিনে তৈরি করা হয়ে গেছে, এই জন্য বেশ কয়েকদিন ক্লাস আসলে দিতে পারি নাই। তো এই যে প্রথম অধ্যায় পূর্ণাঙ্গ নোট করলাম, তো এটা তো অবশ্যই আমার কাছে, আমি ক্যাম্পাসে গেলে আমি এই প্রসাদের কাগজ এগুলো আলাদা করে করে রাখবো। তবে অবশ্যই তোমার নিজের একটা আলাদা খাতা এটা নোট করে রাখবা, কারণ প্রথম অধ্যায় মোটামুটি পূর্ণাঙ্গই বলা যেতে পারে। কিছু জায়গায় যেটা হয়তো আমার গুরুত্বপূর্ণ মনে হয় না, তোমার হয়তো বইতে কিছু নতুন ইনফরমেশান থাকতে পারে, এগুলো চেষ্টা করবে একটু যদি দরকার হয় করে ফেলবা। তবে নোট এবং একই সাথে এটা পড়ে ফেলতে হবে। আমি নোট করে রেখে দিলাম হবে না। প্রথম অধ্যায়ে আমি এখন যেভাবে সময় পাচ্ছি বারবারই বলি, পরবর্তীতে এইভাবে আর আলাদা করে এত ভালো সময় পাবো না। তো এটার আরও একটা ক্লাস দিব, যাতে ভালোভাবে প্রথম অধ্যায়টা শেষ হয়ে যায়। এটাই প্রথম অধ্যায় শেষ করার ভালো একটা চান্স বলতে পারো। তো এই পর্যন্তই, আমাকে কনফার্ম করবা। নেক্সট ক্লাস হয়তো আমি পরশু দিব ইনশাল্লাহ। তবে 2 দিন এটার নোট এবং একই সাথে পড়ে ফেলবা।